সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভীবাজারের দুটি টিকিট কাটে। রাত দুটোয় গাড়ি আছে একটা। সন্ধ্যার দুর্বল শরীর সৌম্য বাঁ হাতে আগলে রেখেছে। কাউন্টারের লোক দুটো টিকিট সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিট নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বাঁ হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটি বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটি দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলিন মুখে ভাইয়ের দিকে চেয়ে বোঝায় কিছু খাবে না সে। সৌম্য শুনল না, বলল, তুই একটু বস, আমি ওই দোকান থেকে শুকনো কিছু কিনে আনছি। কথাটি বলে সৌম্য উঠে দাঁড়ায়। দু পা এগোলে সন্ধ্যা দ্রুত দাঁড়িয়ে সৌম্যর ডান হাত তার দু হাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদু সুরে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে, এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারলো সন্ধ্যার ভয় পাওয়ার কারণ। নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এ কারণের তার বোন ভয় হচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়ত্বে আজ শুধু তার চোখের কোণে পানি জমেছে। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, আমি আছি বনু। এরপর বাঁ হাতে দু চোখ তুলে সন্ধ্যাকে নিয়ে সামনের দোকানে যায়। তিনটে রুটি, তিনটে কলা কিনলো। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারলো না সৌম্য। আর একটি পানির বোতল কিনে এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটি কলা ছিঁড়ে সন্ধ্যার মুখের সামনে ধরে, মৃদু সুরে বলে, খেয়ে নে বনু, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিচ্ছু ভালো লাগছে না, তার শুধু কাঁদতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তার এখনো মনে হচ্ছে ওই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করে কেন কাঁদতে পারে না। এর জন্য সন্ধ্যার দম বন্ধ লাগছে, না চাইতেও দু চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারলো তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলালো, হাতের রুটি গলা রেখে মাটিতে হাঁটু মুড়ে বসে। এরপর সন্ধ্যার দুই হাত তার দু হাতে ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না বনু, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যা নাক টেনে তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, একটা নতুন জায়গায় যাচ্ছি, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দুই হাতে মুখ মুছলো। ছিলে রাখা রুটি কলার একবার কামড় বসিয়ে সৌম্যর মুখের সামনে ধরলে সৌম্য নিঃশব্দে এক কামড় নিয়ে চিবোয়। সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যিই ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে না করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইলো। সৌম্য মাটিতেই বসে থাকলো, কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইলো। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে তার। ইস, তার মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যায় সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালের শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্যদার বোনের দিকে তাকালো। সন্ধ্যা ৮:৬০ হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটি পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য কিছু বলল না। একটি রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটি এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর উপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যর কাজে একটু হাসলো।
যদিও সন্ধ্যা সৌম্যর সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামে এখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায় কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্যর কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, জানিস বনু, পৃথিবীতে সব বন্ধের হাসলে পেত্নির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যর বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙিয়ে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসলো। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়, এরপর পানি খেয়ে নেয়। ঘড়ি দেখতে পারলো না, তার ঘড়ি নেই। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ। সন্ধ্যাকে ঢুকতে দেখে ডান হাতে সৌম্যকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখলো। মৃদু সুরে বলে, খারাপ লাগলে ঘুমা বনু। সন্ধ্যা চোখ বুজলো, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, এটা তোমার কে বাবা? সৌম্য বয়স্ক লোকটির দিকে তাকায়, হাতে একটি ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটি মৃদু হেসে বলে, তুমি রুটি কিনতে গেলে তখনই তোমার মুখে বনু ডাক শুনেছি। এরকম ভাই বোন দেখা যায় না। আমার নাতনির দুটো ছেলে মেয়ে আছে, তারা তো সারাদিন মারামারি করে। বয়স্ক লোকটির কথায় সৌম্য মৃদু হাসলো। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। তার আর তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখই শেষ হয় না। তারা লাস্ট কবে টানা 1 সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটি সৌম্যকে চোখ দেখে বলে, মৌলভীবাজার যাচ্ছ? সৌম্য ছোট করে বলে, জি, আমিও যাচ্ছি ওখানে। আমার নাতনির ছেলে মেয়েদের দেখতেই যাচ্ছি। সৌম্য ওহ বলে চুপ থাকলো। লোকটি তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটি নিজ জীবন সঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করেন। এরই এজন্যই তাদের সাথে যেতে, কথা বলতে এসেছিল। মিনিট দুই পরে কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদু স্বরে ডাকে, বনু বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুললে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে ওঠে। সন্ধ্যাকে আগে আগে হাঁটতে দিয়ে সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানালার পাশের সিটে বসতে বলে। হাতের ব্যাগ উপরের তাকের উপর রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরো কিছু যাত্রী বসে উঠে পড়লে কয়েক সেকেন্ড পর বাস থেমে যায়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলিন মুখে জানালা দিয়ে রাতের আঁধারে ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যর বলা কথা মনে পড়ে, এখানে আর তারা কখনো আসবে না। কখনো এখানে এসেছিল, এটা ভুলেও যাবে, সত্যি আর আসা হবে না। আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার চোখজোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদু সুরে বলে, ঘুমা বনু, আমি কথা দিচ্ছি এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। ভোরের আজানের পর পর সৌম্য সন্ধ্যা বাস থেকে মৌলভীবাজার নেমে পড়ে। একটি সিএনজি ঠিক করলে পেছন থেকে তখনকার বয়স্ক লোকটি সৌম্যকে ডেকে বলে, তোমরা কোথায় যাবে? সৌম্য জবাব দেয়, ভানুগাছ গ্রামে। ভদ্রলোক মৃদু হেসে বলে, তাহলে চলো একসাথে যাওয়া যাক। সৌম্য না করলো না। লোকটিকে তার মিশুক লেগেছে। বয়স মোটামুটি অনেক, এতটা পথ একা একা এসেছে, এনার সঙ্গ দেওয়াই যায়। অতঃপর সন্ধ্যা আগে
সিএনজিতে উঠে বসে। এরপর সৌম্য বসে, আর তারপর বয়স্ক লোকটি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। এরপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটি সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে, কিন্তু সৌম্য শোনে না। পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটিকে দাদুর মতো বয়স লাগে। আসার পথে অনেক কথাও বলেছে। সৌম্যর ভালো লাগলো না ওনার থেকে টাকা নিতে। তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজন কেউ তার সাথে গল্প করত। উনি যেমন তাকে দাদু ভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে আর সন্ধ্যাকে আদর করে এরকম কোনো এক নামে ডাকতো। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই, তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কে জানি দাদা থাকলে হয়তো এই গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটি সৌম্যদের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে, এই যে দিদি ভাই, তুমি তো আমার সাথে একটা কথা বললে না। লোকটির কথায় সন্ধ্যা সৌম্য দুজনেই পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঢোক গিলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথা বলতে পারে না। লোকটি এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, তোমার নাম কি দিদি ভাই? সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটি সন্ধ্যার কাছে তেমন নতুন লাগলো, তেমনই ভালো লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা আর আমার নাম সৌম্য। লোকটি হেসে বলে, দুজনের নামই খুব মিষ্টি। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো, এরপর আবারও তার সামনে এগিয়ে যায়। লোকটি সৌম্যরা যে বাড়ি যাবে তার 3টে বাড়ি আগেই থেমে যায়। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে বলেনি। সৌম্যরাও একটুখানি হাসে। ভদ্রলোক থাকায় তাদের দুজনের মনটা একটু একটু ভালো হয়েছে। আকাশ বায়ানকে নিয়ে একটি সভায় এসেছে, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন। আছেন অনেক সিনিয়র নেতা, যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে তখন আকাশের সাথে একে একে সকলে কুশলাদি করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালো সম্পর্ক হওয়ায় আকাশের পথ আরো বেশি ক্লিয়ার। এখানের মোটামুটি কাজ শেষে আকাশ বায়ানকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি ব্যবসা রেখে এসবে জড়াতে চাইছো কেন? আকাশ নিয়াজকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে দুহাত প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছে হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর দুয়েক আগে এদিকে আসতে গিয়েও আসোনি। সেসব তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন তুমি এদিকে এসো না। আকাশ ভ্রু কুঁচকে বলে, রাজনীতি জিনিসটা বোধহয় খুব লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম। এখন তোমার উচিত সসম্মানে আমাকে সভাপতির দায়িত্ব তুলে দেয়া। কিন্তু তুমি আমাকে নিষেধ করছো। এত লোভী হলে তো পারা যায় না। নিয়াজ রেগে বলে, আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে, মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে। দুহাত প্যান্ট পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের দুহাত ঝাড়া দিয়ে নামিয়ে দেয়। এরপর রাগান্বিত সুরে বলে, যে কেউ আমাকে টাচ করবে, এসব আমার পছন্দ না। বুঝতে পেরেছি। নিয়াজের মুখভাবের পরিবর্তন নেই। আকাশ দুহাত তুলে নিয়াজের শার্টের দুটো খুলে রাখা বোতাম লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই। যেখানে আমি আছি সেখানে তোমাকে কেউ
গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানের উদ্দেশ্যে বলে, বায়ান, আমি ঠিক বললাম তো? বায়ান একবার নিয়াজের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে। তার কাছে তো দুজনকে আহামরি আলাদা লাগে না। তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি চাপদাড়ির চেয়েও বড়। বায়ান আমতা আমতা করে বলে, মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের পিয়ে রিমন বলে, ঠিক বলেছ। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে বলে, সরি স্যার। আকাশ ডান হাত দাঁড়িয়ে বুলায়, সাথে হাসে। এরপর গলা ঝেড়ে বলে, আপাতত রেস্ট কর। অনেকদিন তো দুর্নীতি করে কাটালে। নিয়াজ রেগে বলে, এখন কি তুমি দুর্নীতি করার জন্য মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব। এটা তুমি কিভাবে ভাবো মিস্টার নিয়াজ? যাও গিয়ে অ্যাপ্রন করে মানুষের সেবা করো। নিয়াজ উত্তর করে, কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠ ছেড়ে যাওয়ার মতো এত দয়ালু না। আকাশ শব্দ করে হেসে ফেলল, মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়, অতঃপর বলে, শুনলাম তুই নাকি বিয়ে করেছ। বউয়ের চিন্তা করো একটু। আকাশের সন্ধ্যার কথা মনে পড়ল, মুহূর্তেই চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে যায়। তবে খুব দ্রুত নিজেকে সামলে ভ্রু কুঁচকে বলে, তুমি আমার বউকে চিনো? নিয়াজ বলে, চিনি না, তবে চিনে নেব। আকাশ গম্ভীর গলায় বলে, নিজের সীমার মধ্যে থাকো নিয়াজ। তাছাড়া তুমি তো ভদ্র ছেলে। আবার বউকে দিয়ে তোমার কাজ নেই। নিয়াজ একটু হেসে বলে, আমি ভদ্র হলেও আমার চারপাশে অভদ্র লোকের অভাব নেই। তোমার বউয়ের কথাটা শেষ করার আগে আকাশ নিয়াজের নাক বরাবর একটি ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলে রেমন নিয়াজকে সাপটে ধরে। আকাশ রাগান্বিত সুরে বলে, তুই কি আমার হাতে মরতে চাইছিস? বায়ান আকাশকে বলে, স্যার, এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। আকাশ রেগে বলে, গেলে যাব, আমি তো এর জান নিয়ে নিব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পায় ও? বায়ান বলে, কিন্তু আপনি তো আপনার বউকে আকাশে শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে চোখ মুখে রাগ। বায়ানের অর্ধেক কথায় বুক কুঁচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে, কাম ব্যাক। এরপর হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময় চোখে তাকায়, গালিটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করলো না, কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে, স্যার, স্ক্যামব্যাক মানে কি? নিয়াজ রেগে বলে, মূর্খ। রিমন ভ্রু কুঁচকে বলে, মূর্খর ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মেকি হেসে টপিক এড়িয়ে বলে, স্যার, আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত হেল্প করলেন, আজ আরেকজনকে দুষ্ট লোকের হাতে তুলে দিতে চাইলেন কেন? রিমনের কথায় নিয়াজের চোখে সন্ধ্যার কান্নামাখা মায়াভরা মুখটা ভেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে, স্যার। নিয়াজ নিজেকে সামলে বলে, ভয় দেখিয়েছি। রিমন সাথে সাথে বলে, কিন্তু আকাশ ভাইয়া তো ভয় পায়নি, উল্টো রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঢোক গিলে বলে, সরি স্যার।
মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে, কোনো একদিন তোমার হাত পা ফসকে চাকরিটাও চলে যাবে। কথাটা বলে সামনে এগিয়ে যায়। রিমন পেছন পেছন আসে আর বলে, সরি স্যার, আর কোনো কিছু ফসকেই সত্যি কথা বের হবে না। সৌম্য শ্রীজাদের বাড়ি এসে আগে তার ফোন চার্জ দিয়ে ফোন অফ করে। তার বিকাশে কিছু টাকা আছে। রেহানের ফোন থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দিবে, নয়তো সে শান্তি পাচ্ছে না। রেহানকে কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগেই রেহান বিচলিত কণ্ঠে বলে, এই সৌম্য তুই কোথায় গিয়েছিস? আর ঘরের এসব কি অবস্থা? মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এই ঘরে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, যেখানে আছি ভালো আছি, এসব বাদ দে। আমি আর ঢাকা যাচ্ছি না। তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়েকদিন পর ঘর ভাড়া সহ এই টাকা দিয়ে দিব তোকে। রেহান অবাক হয়ে বলে, তা দিচ্ছি, কিন্তু তুই এভাবে না বলেই চলে গেলি, আবার আসবি না বলেছিস। আচ্ছা, গিয়েছিস কোথায়? সৌম্য গম্ভীর গলায় বলে, আমাদের ঠিকানা ঢাকা শহরের কেউ জানবে না, তুইও না। এই নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝলো সৌম্য একবার যখন বলেছে বলবে না, তখন বলবে না। সেধে লাভ নেই। অতঃপর বলে, ঘরের এই অবস্থা যে কোনো প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চুপ থেকে বলে, আমার আর বোনের জীবনে দুঃখের শেষ নেই। গত রাতে সেরকমই কিছু দুঃখ হেঁটে এসেছিল। এটুকু বলে থামে। এরপর ঢোক গিলে বলে, ইরাবতীর সাথে তোর দেখা হয়েছিল? রেহান দীর্ঘশ্বাস ফেলে বলে, না। সৌম্য মলিন কণ্ঠে বলে, ওর খোঁজ নিসনি তো একটু? তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে, দরকার নেই। ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে, আসলেই? সৌম্য গত পরশু রাতের কথা মনে পড়ল, যখন সে তার ইরাবতীর থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এভাবেই একদিন তার ইরাবতী অন্য কারো হয়ে যাবে। আর সৌম্যর ভান্ডারে ইরাবতীকে না পাওয়ার আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমা হবে। কথাগুলো ভেবে সৌম্যর দম আটকে আসলো। চোখ বুজে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে, এসব বাদ দে, যা বললাম এটা করিস। এখন রাখছি। কথাটি বলে সৌম্য কল কেটে দেয়। সন্ধ্যা একটি রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে এই রুমে বসিয়ে কোথায় যেন গেল। সন্ধ্যার শুধুমাত্র একজন ভদ্র মহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করিয়ে দিয়েছে। মামি হয় তার। সৌম্য মাঝে মাঝে এই মামা মামির গল্প করত তার কাছে। কিছুক্ষণ পর দেখলো সৌম্য একজন ভদ্রলোক একটি বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে এই রুমে আসছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সৃজা সিজান ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গিয়েছে, তাই দেরিতে আসলো। সৃজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো সন্ধ্যা? তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। সৌম্যর মামা এগিয়ে এসে বলে, কেমন আছো সন্ধ্যা মা? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে ভালো আছে। সৌম্যর দিকে তাকালে সৌম্য এগিয়ে এসে বলে, এটা আমার মামা, মনে পড়েছে। সন্ধ্যা ভদ্রলোকটির দিকে তাকায়। সৃজার বাবা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সৌম্যকে কত বলতাম তোমাকে আনতে, সৌম্য নিজেই আনতো না। তোমাকে কি আনবে? এবার থেকে তোমরা এখানেই পার্মানেন্ট হয়ে গেলে। আমি কিন্তু খুব খুশি হয়েছি।
সন্ধ্যা মৃদু হাসলো। শ্রীজার বাবা বাজারের দিকে যায়। যারা জানতো না সৌম্যরা আসবে, জানলে আগে থেকেই বাজার করে রাখতো। অতঃপর বাইরের যেতে যেতে সৌম্যর উদ্দেশ্যে বলে, তোমরা বিশ্রাম নাও বাবা, আমি আসছি। সৌম্য ছোট করে বলে, জি মামা। শ্রীজা কোমরে হাত রেখে বলে, আর আমি তাদের মেয়ে শ্রীজা। এরপর সৌম্যর দিকে চেয়ে বলে, আপনার বোনকে আমার পরিচয় দিলে কি আপনার মুখ ক্ষয় হয়ে যেত? সৌম্য বিরক্ত চোখে তাকায়। সৌম্য একবার শ্রীজার দিকে তাকায়, আরেকবার সৌম্যর দিকে। সৌম্য সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, ঘুমিয়ে নে একটু। শ্রীজার ছোট ভাই সন্ধ্যার সামনে এসে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে, তোমার নাম কি বুলো? সন্ধ্যা বাচ্চা ছেলেটির দিকে তাকায়। শ্রীজা তার ভাইকে কোলে নিয়ে সন্ধ্যার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, এটা তোমার সন্ধ্যা আপু। বাচ্চাটি বলে, তুমি অন্ধকাল। সৃজানের কথায় সন্ধ্যা শ্রীজা একটু হাসলো। সৌম্য শ্রীজার দিকে তাকিয়ে বলে, এখন এখান থেকে যাও। সৃজা বিব্রত বোধ করে বলে, কেন? সৌম্য সৃজানের দিকে তাকিয়ে বলে, তোমার আপুকে নিয়ে যাও সৃজান ভাইয়া, আমরা অনেক ক্লান্ত। সৃজা বিরক্ত হয়ে বাইরে যেতে যেতে বিড়বিড় করে, ইচ্ছে করে আমাকে বের করে দিল, সন্ধ্যা না থাকলে আর আসতামই না। সৃজান সৃজার গলা জড়িয়ে ধরে বলে, কি বলছ? সৃজা রেগে বলে, ঘোড়ার ডিম। সৃজানে এক আঙ্গুল গালের ভেতর দিয়ে আওড়ায়, ঘোলাল ডিম। সৃজা বেরিয়ে গেলে সন্ধ্যা সৌম্যর সামনে গিয়ে ইশারায় বলে, তুমি আপুটাকে এভাবে যেতে বললে কেন? সৌম্য মৃদু সুরে বলে, এমনি, বেশি কথা বলে। তুই একটু ঘুমিয়ে নে বনু। সন্ধ্যা সৌম্যর পরনের শার্টের দিকে তাকালো। গতকাল রাতে এই ডক্টর তার ভাইকে বলেছিল 24 ঘন্টা রেস্ট নিতে হবে, সেখানে সৌম্য কয়েক ঘন্টা পরে জার্নি করেছে। সন্ধ্যার মাথার চিন্তার ভর করে। দুহাতে সৌম্যর শার্ট ধরে উঁচু করে নিলে সৌম্য দ্রুত পিছিয়ে গিয়ে বলে, কি করছিস? সন্ধ্যা বিরক্ত হয়। সে সৌম্যর ক্ষত স্থান দেখতে চায়, এখন কি অবস্থা। সন্ধ্যা আবারও এগিয়ে গেলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়ায়। এতটা পর জার্নি করে পেটে প্রচন্ড চাপ পড়েছে, রক্ত ঝরেছে আবার, ভেজা ভেজা লাগছে। খুব ভালোই বুঝলো সন্ধ্যা তার অবস্থা দেখতে চাইছে। এরকম অবস্থা দেখে তার বোনটা আবার ভয় পাবে। এমনিতেই কাল থেকে কম কিছু ঘটেনি তার বোনের সাথে। সে তার পেটের এরকম অবস্থা সন্ধ্যাকে কিছুতেই দেখাতে পারবে না। সন্ধ্যা সৌম্যর সামনে এসে আবারও শার্ট ওঠাতে নিলে সৌম্য দ্রুত পায়ে বিছানার উপর গিয়ে বসে বলে, আমি ঠিক আছি বনু, তুই ঘুমা। সন্ধ্যা খুব বিরক্ত হলো। সৌম্যর সামনে গিয়ে ইশারায় বোঝায়, আমাকে দেখতে দাও ভাইয়া। সৌম্য মৃদু হেসে বলে, আমি ঠিক আছি, বিশ্বাস কর, তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। সন্ধ্যার রাগ লাগছে। সে একটু ঝুঁকে সৌম্যর শার্টে হাত দিয়ে সৌম্যর দু হাতে তার শার্ট টেনে ধরে অসহায় কণ্ঠে বলে, আরে শার্ট ধরে টানাটানি করিস না, আসলে অনেকদিন পর তোকে দেখে আমার একটু একটু লজ্জা লাগছে, বুঝলি বনু। সৌম্যর কথা শুনে সন্ধ্যা এত অদ্ভুত ভাবে তাকালো যেন সে এরকম অবাস্তব কথা তার ইহজন্মে শুনেনি। সৌম্য সন্ধ্যার দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। গতকালই তো কতক্ষণ খালি গায়ে ছিল। ইস, লজিকলেস কথা বলে ফেলেছে। সন্ধ্যা রেগে দুহাতে সৌম্যর মাথার চুল টেনে ধরে। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়। তার শার্ট ছেড়ে সন্ধ্যার দুহাত ধরে বলে, আরে কি করছিস, চুল ছাড়। আ সন্ধ্যা সৌম্যর চুল ছেড়ে সুযোগ পেয়ে সৌম্যর শার্ট
উঁচু করে ধরে। সৌম্যর পেটের অবস্থা দেখে বিস্ময় চোখে তাকায়। সৌম্য ঢোক গিলল। সন্ধ্যা সৌম্যর দিকে তাকালে সৌম্য সন্ধ্যার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। এরপর মৃদু হেসে বলে, জার্নি করেছি, তাই একটু প্রবলেম হয়েছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সন্ধ্যা সম্মুখে ঠেলে বোঝায়, এক্ষুনি ডক্টরের কাছে যেতে, পরে যাব বনু, এখন ভালো লাগছে না। সন্ধ্যা দুদিকে মাথা নেড়ে বোঝায় সে মানবে না, এক্ষুনি যেতে হবে ডক্টরের কাছে। সন্ধ্যার ঠেলাঠেলিতে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। দুহাতে সন্ধ্যার দুহাত ধরে বলে, তোর ভাইকে তুই কবে থেকে বড়লোক ভাবতে শুরু করলি বনু? কথাটা শুনতেই সন্ধ্যার অবাক হয়ে সৌম্যর দিকে তাকায়। সন্ধ্যা বুঝতে পারলো তার ভাইয়ের কাছে টাকা নেই। সন্ধ্যার নিজেকে ভীষণ অসহায় লাগলো। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো সন্ধ্যা। মলিন মুখে সৌম্যর পাশ থেকে উঠে দাঁড়ায়। সৌম্য মাথা নিচু করে বসে থাকলো। সন্ধ্যা ব্যাগের ভিতর থেকে তার একটি পরিষ্কার ওড়না বের করে। চোখের কোণে জমা অশ্রুকণা ডান হাতে মুছে নেয়। মনে মনে খুব করে বলে, আল্লাহ, আমার ভাইয়াকে টাকা ছাড়াই সারিয়ে দাও। এরপর সন্ধ্যা সৌম্যর সামনে এসে বসে নিজে নিজেই সৌম্যর শার্ট খুলে দিল। সৌম্য মলিন মুখে তার বোনের দিকে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যর শার্ট খুলে রেখে সৌম্যর পেটে লেগে থাকা রক্তকণা তার শুকনো ওড়না দিয়ে আলতো হাতে মুছে দিতে থাকে। সন্ধ্যা এত এই তো এত করে চাইলো নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু পারল না। চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উপর পড়ে। সন্ধ্যার সৌম্যর চোখের আয়না, কিন্তু সে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে জানালার ফাঁকে নীল আকাশের দিকে তাকায়। লম্বা শ্বাস টেনে সামনের দিকে ফিরে সন্ধ্যার মাথায় বা হাত রাখে। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় সৌম্যর দিকে। দুহাতে সৌম্যর পেটে ওড়না চেপে রাখা। সৌম্য ডান হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বোঝানোর সুরে বলে, জানিস বনু, কষ্ট পেয়ে দুর্বল মানুষেরা কাঁদে, আর দুঃখরা সুযোগ পেয়ে সেই দুর্বল মানুষদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু আমি চাই আমার বনু হবে ভীষণ স্ট্রং, হাজারটা দুঃখ কষ্ট নিজের মাঝে মুড়িয়ে অটল বৃক্ষের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তুই আমার এই ইচ্ছেটা পূরণ করবি বনু। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনলো ভাইয়ের কথা। জোরপূর্বক একটু হেসে ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। সৌম্য মৃদু হাসলো। সময় বহমান, সে থেমে থাকে না। কারো হাসিতে থামে না, কারো দুঃখে থামে না, কারো অশ্রুতে থামে না, না তো কারো দীর্ঘশ্বাস অপেক্ষাতে। সে তার মতো চলে যায়। যেমনটা পেরিয়েছে প্রায় 1.5 মাস। আকাশ সৌম্যদের গ্রামে গিয়েছিল সৌম্য আর সন্ধ্যার খোঁজ করতে, কিন্তু সেখানে সন্ধ্যা সৌম্য কেউ নেই। কতজনকে জিজ্ঞেস করেছে, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। সৌম্য সন্ধ্যা প্রায় 2 মাসের বেশি গ্রামে যায়নি। এরপর আকাশ ভার্সিটিতে গিয়ে সৌম্যর ক্লাসমেটদের থেকে সৌম্যর রুমমেট রেহানের খোঁজ নিয়ে সেখানেও গিয়েছিল। রেহান তাকে জানায় গত 1 মাস আগে সৌম্যর সাথে তার শেষ কথা হয়। এরপর সে সৌম্যর ফোনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর পায়নি। সৌম্যরা কোথায় গিয়েছে এটাও তাকে জানায়নি। আকাশ সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে এসেছে। আসমানি নয়নের মতো হাসি খুশি মানুষটা নিশ্চুপ হয়ে গিয়েছে। আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সন্ধ্যার খোঁজ পেয়েছে কিনা। আকাশের উত্তর বরাবরই হয় না। শীতকালের শুরু। ধরণীর বুক থেকে দুপুরের কড়া রোদ মুছে গিয়েছে। নেমেছে বিকালের ঠান্ডা আবহাওয়া। প্রকৃতি জুড়ে মৃদু বাতাস বইছে। এখনকার হাওয়া বেশ ঠান্ডা। আকাশ ব্যালকনিতে উদাম শরীরে দাঁড়িয়ে আছে। মাত্র শাওয়ার নিয়ে এসে দাঁড়িয়েছে। পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। দৃষ্টি
বকুল ফুলের গাছতলায়, যেখানে ছোট ছোট বকুল ফুল গাছ থেকে ঝরে মাটিতে অবহেলে পড়ে গেছে। ফুলগুলোকেও যত্ন নিয়ে মাটি থেকে তুলছে না। আকাশের চোখের পর্দায় ভাসে সন্ধ্যার ফুল কোড়ানোর দৃশ্য। সন্ধ্যা থাকলে আজও হয়তো সন্ধ্যা মাটিতে পড়ে থাকা ফুলগুলো আদুরে হাতে তার আঁচলে ভরত। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যা নেই কেন? কোথায় হারিয়ে গেল? ডান হাতের বকুল ফুলের মালাটি মুখ বরাবর উঠিয়ে সামনে ধরে আকাশ। 1.5 মাসের বেশি হয়ে গেল ফুলগুলোর বয়স, যেটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলা যায়। সন্ধ্যার হাতে গাঁথা মালা। আকাশ ফেলে দেয়নি এটা। সন্ধ্যার রেখে যাওয়া চিঠিতে লেখা একটি লাইন আকাশের কানে প্রতিধ্বনিত হয় বারংবার। একটি শেষ কথা রাখবেন। বকুল ফুলের এই মালাটি শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন। আকাশ বারবার এপাশ ওপাশ করে মাথা নাড়ায়, বাঁ হাতে ব্যালকনির গ্রিল ধাওয়া দেওয়ার মতো করে আঁকড়ে ধরে। ডান হাতে ধরে রাখা শুকনো ফুলের মালার পানে দৃষ্টি রেখে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, আমি তোমার শুকনো মালা রেখে দিয়েছি সন্ধ্যা, কিন্তু তুমি কোথায় হারালে? প্লিজ তোমার একটা খোঁজ দাও। আমি অসুস্থ হয়ে গিয়েছি সন্ধ্যা। অসুস্থতার কারণটা তুমি। তবে কেন এই অসুস্থ আমিকে একবার দেখতে আসছো না? প্লিজ এসো। মৃদু শীতল হাওয়া আকাশের উদাম গা ছুঁয়ে দেয়। সমস্ত বুক ফেটে ঘাম জমতে শুরু করে। আকাশ চোখ বুজলো। বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎই গটগট পায়ে ঘরের ভেতরে যায়। টেবিলের উপর থেকে ফোন নিয়ে শম্ভুর নাম্বারে কল করে। প্রতিবারের মতোই ফোন বন্ধ। আকাশে পর্যন্ত যতবার কল দিয়েছে, ওপাশ থেকে প্রতিবার মেয়ে কণ্ঠে বিরক্তিকর এক লাইন ভেসে আসতো, কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একই লাইন এবারেও ভেসে আসলো। আকাশ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। এভাবেই তার দিন যায়। সন্ধ্যা বিছানার উপর জানালার ধারে চুপটি করে বসে আছে। হালকা শীত উপশম করতে গায়ে একটি পাতলা চাদর মুড়িয়েছে। নিষ্প্রাণ দৃষ্টি আকাশপানে নিবদ্ধ। সৌম্যর অসুস্থতায় প্রথম প্রথম সন্ধ্যা একটু একটু চঞ্চলতা দেখালেও সৌম্য যত সুস্থ হয়ে শুরু করলো, সন্ধ্যা তত চুপচাপ হয়ে গেল। সেই রাতের খারাপ স্মৃতিগুলো যেন একটু একটু করে সন্ধ্যাকে কুরে খেতে শুরু করলো। মেয়েটি আর কাঁদে না। কি জানি, সৌম্য বলেছিল বলে কাঁদে না, নাকি সে পাথর হয়ে গেল। সৌম্য কিছু বললে চুপচাপ ইশারায় বলে, তারপর আবারও চুপ হয়ে যায়, যেন সে কোনো রোবট। সৌম্য সন্ধ্যাকে নিয়ে খুব চিন্তা করে। সে বুঝতে পারে না কিভাবে সন্ধ্যাকে স্বাভাবিক করবে। সৃজা এত এত গল্প করে। সৌম্য তার ইগো রেখে নিজে সৃজাকে নিয়ে অনুরোধ করেছে তার বোনকে একটুখানি হাসাতে, তার বোনকে সময় দিতে। সৃজা কত শত হাসির কথা বলে। সন্ধ্যা একধানে শুধু চেয়ে থাকে, হাসে না, কাঁদে না। সৃজার ভীষণ মন খারাপ হয়। আর সৌম্যর চিন্তার পাল্লা ভারী হয়। বাইরে সৌম্য বাইরে গিয়েছে। সন্ধ্যার পায়ের কাছে সৌম্যর ফোন। সৌম্য তার ফোন 2-1 মিনিটের জন্য মাঝে মাঝে অন করে প্রয়োজনে, এরপর আবার ফোন অফ করে রাখে। এখন ফোন বন্ধ ছিল। হয়তো সন্ধ্যার পায়ের চাপ লেগে ফোন খুলে গিয়েছে। সৌম্যর ফোন ভাইব্রেট হয়। সন্ধ্যা বুঝেছে কিনা সে মেঘলা আকাশ থেকে দৃষ্টি সরালো না, প্রয়োজন বোধ করলো না ফোন তোলার। সন্ধ্যা সৃজা সন্ধ্যাকে ডাকতে ডাকতে সন্ধ্যার পাশে এসে বসে। ফোন ভাইব্রেটের শব্দ পেয়ে ফোন হাতে তুলে নেয়। নড়াচড়ায় সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সৃজার দিকে তাকায়। সৃজা সন্ধ্যাকে ফোন দেখিয়ে বলে, কে যেন কল করেছে সৌম্য ভাইয়ার ফোনে। আমি ধরবো নাকি রেখে দেবো? সন্ধ্যা কিছু বলল না। আবারও জানালার দিকে তাকাতে গিয়ে
ফোনের স্ক্রিনে চোখ পড়ে সন্ধ্যার। স্ক্রিনে বড় বড় করে লেখা আকাশ ভাইয়া। সন্ধ্যার চোখ আটকায় সেথায়। সৃজা আবারও কিছু বলার আগেই সন্ধ্যা টান মেরে সৃজার হাত থেকে ফোন নিয়ে নেয়। সৃজা অবাক হয়। সন্ধ্যা সৃজার দিকে চেয়ে ঢোক গিলল। কাপা হাতে কল রিসিভ করে কানে ধরে। আকাশ তখন ফোন বন্ধ পেয়েও পরপর কয়েকবার ফোন দিচ্ছিল। হঠাৎই সোম নম্বরে কল ঢুকলে আকাশ যেন আসমানের তারা হাতে পায়। রিসিভ হওয়ার সাথে সাথে বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য তুমি কোথায়? সন্ধ্যা ঢোক গিলল। কতদিন পর আকাশের ভয়েস শুনতে পেল। চোখের কোণে জল্পনা জমতে শুরু করেছে। আকাশ উত্তর না পেয়ে আবারও বলে, সৌম্য কথা বলো প্লিজ। কোথায় আছো তোমরা? সন্ধ্যা কোথায়? সন্ধ্যার চোখের সামনে আবারও সেই রাতের আবছা স্মৃতি ভেসে ওঠে। লোকটি তাকে কত বাজেভাবে ছুঁয়েছিল। গলায়, হাতে পায়ে, মুখে কত শত ক্ষতের দাগ রয়ে গিয়েছে আজও। বাঁ হাত কোলের উপর রাখে যা ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। সন্ধ্যার মনে পড়ল তার ভাইকে আকাশের বলা শেষ কথা, ডিভোর্স পেপার হাতে পেলে সে সম্মুখে জানাবে। আকাশ তাকে এমনি ডিভোর্স দিতে চেয়েছিল। এসব শুনলে তাকে কতই না ঘৃণা করবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ধীরে ধীরে পুরো শরীরে কম্পন শুরু হয়। নিঃশ্বাসের তীব্রতা বাড়তে থাকে। শ্বাস শব্দ করে শ্বাস নেয় সন্ধ্যা। সৃজা ভয় পেয়ে সন্ধ্যার পা হাত ধরে বলে, সন্ধ্যা কি হয়েছে তোমার? সন্ধ্যা তাকালো না সৃজার পানে। চোখ জোড়া বুজে নিয়েছে। দু চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শরীরের কম্পন বাড়লো, বই কমলো না। না চাইতেও কতদিন পর রবটের মতো মেয়েটির চোখ ভিজল। আকাশ সৃজার বলা সন্ধ্যা শব্দটি শুনতে পেয়েছে, সাথে সন্ধ্যার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে। আকাশের বুকে চিরচেনা ব্যথার উৎপত্তি দেখা দেয়। দু চোখের পাতা বন্ধ করে ঢোক গিলে ভাঙা গলায় ডাকে, সন্ধ্যা। চ্যানেলটি সাবস্ক্রাইব